টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম জেলার অন্তত 4.5 লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। বৃষ্টি ও পাহাড়ি ঢলে খাগড়াছড়িতে বন্যা পরিস্থিতি আরও অবনতি হয়েছে। চেঙ্গি ও মাইনী নদী সহ বিভিন্ন খালের পানি বেড়ে জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এছাড়া হবিগঞ্জের খোয়াই নদীর প্রতিরক্ষা বাঁধ ভেঙে লোকালয়ে বন্যার পানি প্রবেশ করে অন্তত 10টি গ্রাম প্লাবিত হয়েছে। এস এম আরিফের রিপোর্ট। টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম জেলার অন্তত 4.5 লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সাতকানিয়া উপজেলা। সেখানে প্রায় 80% এলাকা প্লাবিত হয়ে 3.5 লাখের বেশি মানুষ দুর্ভোগে পড়েছেন। চন্দনাইশ, লোহাগাড়া, বাঁশখালী ও বোয়ালখালীর বিস্তীর্ণ এলাকাও পানিতে তলিয়ে গেছে। এসব এলাকায় বিশুদ্ধ পানি, খাবার সংকট দেখা দিয়েছে। পরিস্থিতি মোকাবিলায় জেলা প্রশাসনের সব কর্মকর্তা কর্মচারীর সাপ্তাহিক ছুটি সহ সব ধরনের ছুটি বাতিল করা হয়েছে। সাতকানিয়া উপজেলার প্রায় 80% এলাকা প্লাবিত হয়ে 3.5 লাখের বেশি মানুষ পানিবন্দী হয়েছেন। সাঙ্গু ও ডলু নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বৃষ্টি ও পাহাড়ি ঢলে খাগড়াছড়িতে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। এর মধ্যে চেঙ্গি ও মাইনী নদী সহ বিভিন্ন খালের পানি বেড়ে জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। নদীর পানি আরও বাড়ছে। একের পর এক সড়ক পানির নিচে তলিয়ে যাওয়ায় দীঘিনালা, সাজেক ও খাগড়াছড়ির রাঙামাটি সড়কে সরাসরি যান চলাচল বন্ধ রয়েছে। পরিস্থিতি মোকাবিলায় জেলা প্রশাসন 135টি আশ্রয়কেন্দ্র খুলেছে। টানা কয়েকদিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ভয়াবহ রূপ নিয়েছে খোয়াই নদী। হবিগঞ্জ উপজেলার লস্করপুর ইউনিয়নের কালীগঞ্জ এলাকায় খোয়াই নদীর প্রতিরক্ষা বাঁধ ভেঙে লোকালয়ে বন্যার পানি প্রবেশ করেছে। এতে অন্তত 10টি গ্রাম প্লাবিত হয়েছে। প্রবল স্রোতে নিম্নাঞ্চলের বসতবাড়ি, রাস্তাঘাট ও ফসলি জমি তলিয়ে গেছে। হঠাৎ পানি ঢুকে পড়ায় চরম দুর্ভোগে পড়েছেন হাজারো মানুষ। টানা ভারী বর্ষণে শেরপুরের পাহাড়ি নদীগুলোতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। নলিতাবাড়ির চেল্লাখালী নদীর পানি বিপদসীমার 206 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া ভোগাই, মহারশী, সোমেশ্বরী, কর্ণঝোড়া ও পুরাতন ব্রহ্মপুত্র নদের পানিও দ্রুত বৃদ্ধি পাচ্ছে। চেল্লাখালী ও ভোগাই নদীর বিভিন্ন স্থানে বাঁধে ভাঙন দেখা দিয়েছে। ঢলের পানি নিম্নাঞ্চলে প্রবেশ করছে। টানা 6 দিনের বর্ষণে তলিয়ে যাচ্ছে দক্ষিণ উপকূলীয় জনপদ। পটুয়াখালীর কলাপাড়া উপজেলার গ্রামের পর গ্রাম। অতিবৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে নিম্নাঞ্চলে। আর বিরামহীন বৃষ্টির ফলে সাধারণ জীবনযাত্রায়ও নেমে এসেছে ধীরগতি। স্থবির হয়ে পড়েছে দৈনন্দিন কাজের প্রাণচাঞ্চলতা। এদিকে টানা ভারী বৃষ্টি ও উজানের ঢলে বৃদ্ধি পাওয়া তিস্তা নদীর পানি কমে এখন বিপদসীমার 10 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। রাতে বিপদসীমার 3 সেন্টিমিটার উপর দিয়ে এই নদীর পানি প্রবাহিত হয়েছে। পানি কমে যাওয়ায় নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা নেই বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এস এম আরিফ, মাই টিভি। দর্শক, এই মুহূর্তে বান্দরবান থেকে বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছেন সহকর্মী তুহিন হোসাইন। ধন্যবাদ আপনাকে। বান্দরবনে বন্যার পরিস্থিতি বলতে বান্দরবনে গতকাল থেকেই কিন্তু পানি কমতে শুরু করেছে এবং আগের চেয়ে বৃষ্টিও কম হচ্ছে। আজকে আবহাওয়া অধিদপ্তরের সাথে কথা বলেছি। গত 24 ঘন্টায় গতকাল সকাল 6টা থেকে আজকে সকাল 6টা পর্যন্ত 131 মিলিমিটার কিন্তু বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এদিকে বান্দরবনের যে ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বান্দরবনের যেসব নিম্ন অঞ্চল এলাকা রয়েছে সেগুলো কিন্তু প্লাবিত হয়েছে। পাহাড়ের পাদদেশে যারা রয়েছে বান্দরবনে গত পরশু দিন থেকে কিন্তু ভারী বৃষ্টি হওয়ার কারণে বিভিন্ন জায়গায় কিন্তু প্লাবিত হয়ে গেছে। বান্দরবন থেকে সারা দেশের সাথে যানবাহনের যোগাযোগ ব্যবস্থা বন্ধ রয়েছে বর্তমানে। বান্দরবন থেকে যদি বলি রুমা, থানচি কিন্তু এখনো এই ভারী বর্ষার কারণে গাছপালা এবং পাহাড় ধস পানি ওঠার কারণে কিন্তু যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এখান থেকে আমি জেলা প্রশাসনের সাথে কথা বলেছি। তারা বিভিন্নভাবে যারা আশ্রয় কেন্দ্র রয়েছে এবং পানিবন্দী রয়েছে তাদেরকে কিন্তু সহযোগিতা এবং উদ্ধারের কাজ চলমান রয়েছে। বান্দরবনে এখন পর্যন্ত 220টি আশ্রয় কেন্দ্র জেলা প্রশাসনের পক্ষ থেকে খোলা হয়েছে এবং এখানে দেখেছি যে সবচেয়ে বড় কথা হচ্ছে যারা পানিবন্দী রয়েছে তাদের কিন্তু একটা বড় সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে আপনার পানির সংকট, বিশুদ্ধ পানির সংকট। সে পানির সংকটটা কিন্তু বান্দরবনে যেহেতু পানিতে ডুবে গেছে, তাদের একমাত্র প্রধান চলাচল এখন হচ্ছে নৌকার মাধ্যমে কিন্তু তাদের কাছে পৌঁছানো খুবই কষ্টকর হচ্ছে। এবং যে প্রশাসনের পক্ষ থেকে, সেনাবাহিনীর পক্ষ থেকে ত্রাণের ব্যবস্থা করা হচ্ছে। বিভিন্ন জায়গায় শুকনো খাবার এবং বিশুদ্ধ পানি করার জন্য কিন্তু
ওষুধ দেওয়া হচ্ছে। এবং এখানে এক কথা বলতে গেলে এখন পানি নামতে শুরু করেছে। যদি এভাবে বৃষ্টিপাত না হয় তাহলে কিন্তু বন্যা পানি যেগুলো উঠেছে সেগুলো কিন্তু নেমে যাবে। এই ছিল আমার কাছে বান্দরবান থেকে সর্বশেষ। চলে যাচ্ছি লালমনিরহাটে, সেখানকার তিস্তা পরিস্থিতির খবর জানাচ্ছেন আমাদের সহকর্মী মাহফুজ সাজু। আপনি জানেন যে তিস্তার পানি গত দুদিন ধরে কিন্তু বিপদসীমার কাছাকাছি অবস্থান করছে। উজান থেকে যে পানি আসছে বৃষ্টির কারণে সেই উজানের ঢলে কিন্তু তিস্তার পানি আবারও বাড়তে শুরু করছে। এই পানি বৃদ্ধির ফলে কিন্তু নিম্নাঞ্চল এবং চরাঞ্চলের যে নিচু এলাকাগুলো রয়েছে তিস্তা তীরবর্তী সেই এলাকাগুলো কিন্তু ইতিমধ্যেই পানি ঢুকে পড়তে শুরু করেছে। পাশাপাশি এই এলাকার যে ফসলি জমিগুলো রয়েছে সেই ফসলি ক্ষেতগুলো নিয়ে কিন্তু এখানকার প্রান্তিক কৃষকরা কিন্তু দুশ্চিন্তায় রয়েছেন। আমি পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সাথে কথা বলেছি, তারা যেমনটা জানিয়েছেন যে এই তিস্তার পানি মূলত বৃহস্পতিবার সকাল থেকে বাড়তে শুরু করে এবং গতকাল অর্থাৎ বৃহস্পতিবার রাত 9টার পরে কিন্তু বিপদসীমা অতিক্রম করে বিপদসীমার 1 সেন্টিমিটার উপর দিয়ে কিন্তু রাত 9টার পরে তিস্তার পানি প্রবাহিত হতে থাকে এবং এই মুহূর্তে তিস্তার পানি বিপদসীমার 7 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন যে বন্যা সতর্কীকরণ যে কেন্দ্র রয়েছে সেখান থেকে বন্যার একটা সতর্ক বার্তা দেওয়া হয়েছে যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কিন্তু তিস্তার পানি বিপদসীমা অতিক্রম করতে পারে এবং সেই সময়ের মধ্যে স্বল্পমেয়াদী একটা বন্যা দেখা দিতে পারে এই অঞ্চলে, এমনটাই তারা কিন্তু জানিয়েছেন। আর আমি জেলা প্রশাসনের সাথে কথা বলেছি, তারা যেমনটা জানিয়েছেন যে বন্যার যে প্রস্তুতি রয়েছে এই অঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হলে জেলা প্রশাসনের কিন্তু বন্যা পরিস্থিতি মোকাবেলার যথেষ্ট প্রস্তুতি রয়েছে বলে তেমনটি জানিয়েছেন আমাকে জেলা প্রশাসক এখানকার। তো এই ছিল লালমিয়াটের বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর। রাজধানী জুড়ে সকাল থেকে টানা প্রবল বর্ষণে জনজীবন কার্যত স্থবির হয়ে পড়েছে। প্রধান সড়ক থেকে অলিগলি বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এতে চরম দুর্ভোগে পড়েছেন নগরবাসী। আবহাওয়া অধিদপ্তর বলছে ঢাকা সহ সারা দেশে আরও 2 দিন ভারী বৃষ্টি অব্যাহত থাকতে পারে। সাদিয়া হক মৌয়ের রিপোর্ট। সকাল থেকেই রাজধানী ঢাকা ও দেশের বিভিন্ন এলাকায় শুরু হয় ভারী বর্ষণ। টানা বৃষ্টিতে দ্রুতই তলিয়ে যায় রাজধানীর বিভিন্ন সড়ক ও নিচু এলাকা। কোথাও হাঁটু সমান, কোথাও তার বেশি পানি জমে তৈরি হয়েছে জলাবদ্ধতা। এতে যান চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি দুর্ভোগে পড়েন পথচারীরা। মানুষের দুর্ভোগ, সময় মতো যাইতে পারি না, তারপর কাজে এই সমস্যা। নামাজ পড়তে যাচ্ছিলাম আমরা, তো এই অবস্থায় যে আমাদের এই বেলি রোডের যে অবস্থা, এই পচা পানিতে পা দিবে না বিধায় সে আমার কোলে উঠবে। তবে ছুটির দিন হওয়ায় অফিসগামী মানুষ বাহিরে বের না হলেও প্রয়োজনীয় কাজে বের হওয়া যাত্রীদের ভোগান্তির যেন শেষ ছিল না। রিকশা ও সিএনজি সংকটে অনেককে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়, আর যানবাহন পেলেও গুনতে হচ্ছে বাড়তি ভাড়া। আমি গিয়েছিলাম সুইমিং ক্লাবে, কিন্তু এখন বাসায় যাওয়ার জন্য আমি রিকশা পাচ্ছি না। রিকশা যদি পাই তাহলে ভাড়া বেশি চাচ্ছে। এছাড়া যানবাহনের ইঞ্জিনের সমস্যা তা তো আছেই। বাইক চালাতে গেলে তো সমস্যার সম্মুখীন হতে হয় অনেক সময়, বা খানাখন্দ থাকে, অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় থাকে। কোন জায়গায় গাতা থাকে, কোন জায়গায় কি সমস্যা হয়, দেখা যাচ্ছে রিকশার সমস্যা হচ্ছে, অনেক সময় চাকা ভেঙে যাচ্ছে। অবশ্যই সমস্যা হয়, ইঞ্জিনে পানি গেলে পারা সমস্যা হয় না। স্বাভাবিক সময়ের তুলনায় অনেক দেরিতে গন্তব্যস্থলে পৌঁছাতে হচ্ছে বিভিন্ন পেশার মানুষের। সাইকেল চালাতে খুব কষ্ট হয় আপু, তারপরে কষ্ট করে খাবার ডেলিভারি দেই। এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে আগামী 2 দিন ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে এবং এতে করে তৈরি হতে পারে জলাবদ্ধতা। সারা দেশেই ভারীতে গতিবেগ বর্ষণের একটা সতর্কবার্তা রয়েছে। পাশাপাশি ভারী বর্ষণের কারণে ঢাকা এবং চট্টগ্রাম মহানগরীতে অস্থায়ী জলাবদ্ধতার একটা পূর্বাভাস রয়েছে এবং পাহাড়ি এলাকায় পাহাড় ধসের একটা সম্ভাবনার পূর্বাভাস রয়েছে। এই যে ভারীতে গতিবেগ বর্ষণ যেটা অব্যাহত রয়েছে সেটা আগামী 12 তারিখ পর্যন্ত অব্যাহত থাকতে পারে। মাত্র কয়েক ঘন্টার বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় তৈরি হয়েছে জলাবদ্ধতা। স্কুলের শিক্ষার্থী, অফিসগামী মানুষ এবং জনসাধারণ তাদের গন্তব্যস্থলে পৌঁছচ্ছেন হাঁটু সমান পানি পার হয়ে। তাদের মতে প্রশাসনের উচিত পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা, পানি নিষ্কাশনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা খুব শীঘ্রই গ্রহণ করা উচিত, যাতে করে এই অল্প বৃষ্টিতে তৈরি হওয়া জলাবদ্ধতার জনদুর্ভোগ কমানো সম্ভব হয়। সাদিয়া হক মৌ, মাই টিভি, ঢাকা। প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন জানিয়েছেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পার্বত্যাঞ্চল ও বন্যা কবলিত ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকতে প্রশাসনিক কর্মকর্তাদের প্রতি নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে মিরপুর বাংলা কলেজে এক অনুষ্ঠানে তিনি সব কথা বলেন।
ক্ষতিগ্রস্তদের প্রশাসন সহ রাষ্ট্রের প্রতিটি অনুষঙ্গ সাহায্য সামগ্রী পৌঁছে দিচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা। এ সময় মানবিক মূল্যবোধের ভিত্তিতে সবাই একসাথে দেশ গড়তে নির্বাচিত সরকারকে সহযোগিতার আহ্বান জানান মাহদি আমিন। মাননীয় প্রধানমন্ত্রী এটিকে নিয়ে অত্যন্ত দৃঢ়ভাবে প্রশাসনকে, আইন শৃঙ্খলা বাহিনীকে এবং সর্বস্তরের সকল যারা প্রশাসনের রাষ্ট্রযন্ত্রের সাথে জড়িত হয়েছেন নির্দেশনা দিয়েছেন যেন জনগণের সাথে থাকেন, জনগণের পাশে থাকেন। ইতিমধ্যে আমরা দেখেছি উনি খুব স্বল্প সময়ের ভিতরে 2,15,00,000 টাকা নগদ অর্থ সহায়তা দিয়েছেন, নিশ্চিত করেছেন 1,000-এর বেশি আশ্রয় কেন্দ্র চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান এবং খাগড়াছড়ি এই 5টি জেলায় উন্মুক্ত করা হয়েছে, যেখানে প্রায় 12,000-এর বেশি বিভিন্নভাবে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন বন্যার পানিতে, বিভিন্নভাবে বৃষ্টিপাতে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন ওনারা সেখানে আশ্রয় নিচ্ছেন। আমরা ইতিমধ্যে দেখেছি প্রায় 2,500 মেট্রিক টনের মতন চাল ইতিমধ্যে দুর্গত মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। জনগণের সরকারের প্রধানমন্ত্রী হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় বর্তমানে রাষ্ট্র পরিচালনায় থাকা দল বিএনপি এবং সর্বস্তরের নেতাকর্মীরা এই 5 জেলা এবং অন্যান্য জায়গায় ক্ষতিগ্রস্ত মানুষের সাথে দাঁড়িয়েছেন। এই দ্বিতীয় স্বাধীনতার সবচেয়ে বড় দাবি হচ্ছে জাতীয় ঐক্য। কিছু বিষয়ে সকল দল মত রাজনীতির ঊর্ধ্বে থাকতে হবে। টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন বিরোধী দলীয় নেতা এবং জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে উপজেলার কালীপুর ইউনিয়নের লাভুর দোকান এলাকায় পৌঁছে তিনি পানিবন্দী ও ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং তাদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এ সময় তিনি বন্যা কবলিত মানুষের দুর্ভোগের কথা শোনেন এবং ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দেন। এ সময় তার সাথে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কয়েকদিনের টানা বৃষ্টিতে রাজধানীর বাজারে কাঁচামরিচ, টমেটো, বেগুন সহ বেড়েছে বেশ কিছু সবজির দাম। সপ্তাহ ব্যবধানে কিছুটা বেড়েছে মুরগির দাম, বাড়তি মাছের দামও। এদিকে আগে থেকেই বাড়তি চাল, ডাল, ভোজ্য তেল সহ আরও কিছু পণ্যের দাম। বাড়তি দাম নিয়ে ভোগান্তিতে ক্রেতারা। শবনম মামুনির রিপোর্টে বিস্তারিত। বৈরী আবহাওয়ার কারণে সপ্তাহের ব্যবধানে বাজারে বেড়েছে বেশ কিছু সবজির দাম। সকাল থেকে বৃষ্টির কারণে বাজারে ক্রেতা উপস্থিতি ছিল কিছুটা কম। ক্রেতারা বলছেন সব ধরনের পণ্যের দাম ঊর্ধ্বমুখী। গত সপ্তাহের তুলনায় কেজিতে 10 থেকে 20 টাকা বেড়েছে বেশ কিছু সবজির দাম। অবশ্যই একটু বাড়তি, কিছুদিন আগেও এত বেশি ছিল না। এই রিসেন্টলি আমি জানি না বৃষ্টির কারণে কিনা কোনো না কোনো কারণে সবজির দামটা একটু বেশি। কৃষক বেচে 40 টাকা কেজি, বাজারে আসলে 200 টাকা কেজি। মানুষের যে দেখেন আপনি বাজারে হাইটা সবাই দাম জিজ্ঞেস করে চলে যায়, কেউ কিনতে পারে না। বিক্রেতারা বলছেন টানা বৃষ্টিতে সরবরাহ সংকট থাকায় পণ্যের দাম বাড়তি। বৃষ্টি অব্যাহত থাকলে দাম আরও বাড়তে পারে। দাম বাড়তেই এখন বর্তমান বাজারে, আরও বাড়তে সামনে হইতে পারে বৃষ্টি বাদলের জন্য আরও দাম বাড়তে হতে পারে। বেগুন এগুলি মনে করেন যে 100, ওই সাদা আছে 80 টাকা, পটল 50 টাকা, ভেন্ডি 50 টাকা। নিম্নচাপের কারণে মরিচের দাম বেড়ে গেছে। এদিকে গত সপ্তাহের তুলনায় বেড়েছে সব ধরনের মুরগির দাম, বাড়তি মাছের দামও। ব্রয়লার বেচতেছি 85-90, আর আপনার যে ওই সোনালিটা বেচতেছি আপনার হলো 345। মাছ সবচেয়ে বেশি হলো, মাছের দাম বেশি, মাংসের দাম তো আরও বেশি। মাংস কিনতে পারিনি, মাছ কিনছি। পণ্য সরবরাহ ঘাটতি থাকলে এবং বাজার মনিটরিং ব্যবস্থা সঠিক না হলে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আসবে না বলে মনে করেন ক্রেতারা। শবনম অবনী, মাই টিভি, ঢাকা। রাজধানীর বংশালে মোটরসাইকেলের খুচরা যন্ত্রাংশের দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ওই দোকানের মালিক দেলোয়ার হোসেন নিহত হয়েছেন। এছাড়াও এই ঘটনায় নাজমুল নামে একজন দগ্ধ হয়েছেন। সকালে বংশালের মুকিমবাজার শিয়াগলিতে এ ঘটনা ঘটে। দুজনকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দেলোয়ারকে মৃত ঘোষণা করেন। তাদের হাসপাতালে নিয়ে আসা হামিদুল ইসলাম বলেন, সকালের দিকে ওই দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে হঠাৎ আগুন লেগে যায়। এতে দোকান মালিক দেলোয়ার ও নাজমুল দগ্ধ হন। পরে ঢাকা মেডিকেলে মারা যান দেলোয়ার। বিদ্যুতের প্রিপেইড মিটারে রিচার্জ যেন দুর্ভোগের আরেক নাম। আগে রিচার্জে 20 ডিজিটের টোকেন নাম্বার আসলেও বাজেটের পর এখন তা আসছে 220 ডিজিটের। কোথাও কোথাও এই সংখ্যা আরও বেশি। বিশাল এই টোকেন নাম্বার মিটারে প্রবেশ করাতে গিয়ে বাড়ছে গ্রাহক ভোগান্তি। শবনম অবনীর রিপোর্টে আরও দেখুন বিস্তারিত।
প্রায় 2 বছর ধরে প্রিপেড মিটারে টাকা রিচার্জ করে বিদ্যুৎ ব্যবহার করছেন মোহাম্মদপুর কৃষি মার্কেট এলাকার বাসিন্দা কুলসুম বেগম। সবসময় টোকেন নাম্বার 20 ডিজিটের আসলেও এবারে টোকেন নাম্বার এসেছে 220 ডিজিটের। টাকাটা ভরার পরে 240টা নাম্বার আসছে। 240টা নাম্বারে ভুল করতে 5 লাইন হয়েছে, লক হয়ে গেছে। ফের আবার অফিসে গেছে, অফিস আবার রিটার্ন আসছে। আবার অফিসে যাইতে মনে করে আসতে যাইতে 300 টাকা খরচা হয়। 3 দিন কারেন্ট ছাড়া ছেলেরা রয়েছে। একবার নাম্বার ভুল হলে আবার শুরু থেকে নাম্বার দিতে হয়। 2 থেকে 3 বার নাম্বার ভুল হলে অনেক ক্ষেত্রেই মিটার লক হয়ে যাচ্ছে। ছুটতে হচ্ছে বিদ্যুৎ অফিসে, পোহাতে হচ্ছে বাড়তি ভোগান্তি। আমার বাবা মানে বয়স্ক মানুষ, এতগুলো পিন দিতে গিয়ে তার ভুল হয়ে যাচ্ছে, আর 1 থেকে 3 বার পিন কোড ভুল হলে সেটা কিনা লক হয়ে যায়। পাঞ্চ করলে যেটা হয় সেটা আসলেই ভালো হয়। এই মিটারটা আসলে মানুষের জন্য অনেকটাই সমস্যা দাঁড়াচ্ছে। এই ভোগান্তি শুধু আমার না, মিটার যে কয়জন আছে, যে কয়টা ফেলাইতেছে প্রতিটা ফেলাইদের সমস্যা এই একই হয়েছে। এই সমস্যা আসলে একক কোনো ঘটনা নয়। নতুন ট্যারিফ আপডেটের এই প্রক্রিয়া এখন অনেক গ্রাহকের কাছে হয়ে উঠেছে বাড়তি ঝামেলার। বাসাবাড়ির মতো সমস্যায় রয়েছেন এই মিটার ব্যবহারকারী ব্যবসায়ীরাও। যদি একবার ভুল হয় তাহলে নেক্সট টাইমে আবার শুরু থেকে এটা উঠাইতে হয়। তো এইগুলা কাস্টমারের ভোগান্তি। এই যে নাম্বার ভুল হয়, এই কারণে পিনকোড লক হয়ে যায়, এই জন্য সমস্যা হইতেছে। আগে যেরকম ছিল ওইটাই আমাদের ভালো ছিল। 3 বার বেশি যদি ট্রাই করে তাহলে মিটার লক হয়ে যায় বা সাসপেন্ড করে রাখে। পরে এই কারণে তাকে বাধ্য হয়ে আসলে অফিসে যেতে হয়, লালমাটিয়ার অফিসে। তারপর ওইখান থেকে উনি জানতে পারছেন যেটা লক হয়ে গেছে। প্রযুক্তি মানুষের জীবনকে সহজ করার কথা থাকলেও বিদ্যুতের ডিজিটাল মিটার বাড়াচ্ছে ভোগান্তি। এই অবস্থা থেকে দ্রুত উত্তরণ চায় ভুক্তভোগীরা। এ বিষয়ে জানতে একাধিকবার যোগাযোগ করা হলেও ক্যামেরার সামনে এ নিয়ে কথা বলতে রাজি হয়নি ডিপিডিসি কর্তৃপক্ষ। শবনম অবনী, মাই টিভি, ঢাকা। মানবিক, দুর্নীতিমুক্ত ও বাসযোগ্য নগর গড়ে তুলতে জামাতে ইসলামী ঢাকা মহানগর উত্তর কাজ করে যাবে বলে জানিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি বলেন, একটি বাসযোগ্য নগর গড়তে কার্যকর পরিকল্পনা, সুশাসন ও দুর্নীতিমুক্ত প্রশাসনের বিকল্প নেই। সকালে রাজধানীর মগবাজারের বিটিসিএল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। ক্যাম্পের উদ্বোধন করেন ঢাকা 12 আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন। রংপুরের পীরগঞ্জ উপজেলার 5গাছি ইউনিয়নের কয়েকটি গ্রামের মানুষের কাছে বর্ষা যেন দুর্ভোগের আরেক নাম। প্রায় 1 দশক ধরে জলাবদ্ধতায় পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছেন হাজারো মানুষ। ব্যাহত হচ্ছে শিক্ষা, কৃষিকাজ ও স্বাভাবিক জীবনযাত্রা। রংপুর থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান। বর্ষার পানি থই থই করছে বাড়িঘর, রাস্তা, ফসলের মাঠ, এমনকি শিক্ষা প্রতিষ্ঠানের আঙ্গিনাও। কোথাও হাঁটু সমান, কোথাও কমর সুই সুই পানি। এমন চিত্র রংপুরের পীরগঞ্জ উপজেলার 5গাছি ইউনিয়নের একতা বাজার, ভেলামারি বিল, 5গাছি পাইকান, জাহাঙ্গীরাবাদ, পাঁচকাউনি, আমোদপুর, কাজীপাড়া, নাইয়াপাড়া, কুলবন সহ আশেপাশের কয়েকটি গ্রামের। স্থানীয়দের অভিযোগ, কালভার্টের সামনে অবৈধ স্থাপনা ও পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে যাওয়ায় প্রায় 10 বছর ধরে স্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। বর্ষায় বসতভিটা ডুবে যায়, বিচ্ছিন্ন হয় যোগাযোগ ব্যবস্থা, দুর্ভোগে পড়েন হাজারো পরিবার। পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে আমাদের নালা চাই। চলাচলের কোনো ব্যবস্থা নেই, পানি দিয়ে ভরা। বাড়ি করার কারণে ওদিকে যাইতে দেয় না, ব্রিজটা খুলে দিতে দেয় না। আমরা ইউনিয়ন পরিষদ থেকে বহুবার চেষ্টা করছি, স্পিকারের কাছে গেছিলাম, স্পিকার ওখানে একটা বরাদ্দ দিয়েছিল, কিন্তু সে কাজটা করতে পারি নাই। জলাবদ্ধতায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত শিক্ষা ও কৃষি। একতাবাজার নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ও আলহেরা কিডান গার্ডেনের মাঠ পানিতে তলিয়ে যাওয়ায় পাঠদান ব্যাহত হচ্ছে। আমন ধান সহ মৌসুমি ফসল আবাদ করতে না পেরে ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষকরা। দীর্ঘদিন আশ্বাসের পরও সমাধান না হওয়ায় দ্রুত পানি নিষ্কাশন ও অবৈধ দখল উচ্ছেদের দাবি জানিয়েছেন এলাকাবাসী। এই কালভার্টের মুখে মুখে সবাই বাড়ি করছে, এই কারণে এই আমাদের ভেলামারির যে বিলটা, এই বিলের পানি বের হতে পারতেছে না। যাতায়াত করতে সমস্যা হয়, এখানে আমাদের শরীর ভিজে যায়, বাচ্চারা আসতে পারে না, যাইতে পারে না। এই পানি আটকানোর কারণে আমরা কোনো আবাদ সুবাদ করে পাচ্ছি না। জলাবদ্ধতা নিরসনে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে উপজেলা প্রশাসন। সবাইকে নিয়ে আমরা অচিরেই এই জায়গাটি পরিদর্শন করব এবং পানিটা নিষ্কাশনের জন্য যে ব্যবস্থা নেওয়া দরকার সেটি আমরা করব। যদি
কোনো ব্যক্তি এই পানি চলাচলের পথে কোনো বাধা সৃষ্টি করে থাকে সেটি আসলে আইনগতভাবে সঠিক না। আমরা এই বিষয়ে আইনগতভাবে যা ব্যবস্থা নেওয়ার সেটি আমরা গ্রহণ করব। বর্ষা এলেই পানিবন্দী জীবন, থমকে যায় শিক্ষা আর কৃষি। এবার যেন শুধু আশ্বাস নয়, বাস্তব সমাধানই দেখতে চান এলাকাবাসী। মাহমুদুল হাসান, মাই টিভি, রংপুর। রংপুরে আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে জামাত ইসলামী সহ 11 দলের বিভাগীয় সমাবেশকে কেন্দ্র করে প্রস্তুতি পরিদর্শন করেন রংপুর মহানগর জামাতের নেতারা। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মহানগর জামাতের আমির এটিএম আজম খান। তিনি বলেন, এটি শুধু একটি রাজনৈতিক সমাবেশ নয়, উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের বিভিন্ন দাবি ও প্রত্যাশা তুলে ধরার একটি প্ল্যাটফর্ম। আয়োজকরা বলছেন, উত্তরাঞ্চলের উন্নয়ন, বৈষম্য দূর করা, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, জুলাই সনদ কার্যকর এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয়েছে। আচ্ছা, 11 দলীয় ঐক্যের আয়োজনে যেহেতু এটা প্রোগ্রাম, আপনারা দেখতে পেয়েছেন যে আমাদের পোস্টার, অনলাইন প্রচার এবং আমাদের মিছিল, মিটিং, গেট এবং ফিস্টন, মাইকিং সব জায়গায় 11 দলীয় নেতৃবৃন্দের কথা বলা হচ্ছে। 11 দলীয় নেতৃবৃন্দ আসবেন ইনশাল্লাহ, আমাদের কাছে তালিকা এসে গেছে। আর যেটা বলছেন যে এই বিভাগীয় সমাবেশে কত লক্ষ লোক হবে, আমাদের একটা 11 দলের একটা পরিকল্পনা আছে যে 8 থেকে 9 লক্ষ লোক এখানে উপস্থিত হবে। যে গতবারের যে বিষয়টা আমরা ভাবছিলাম 6 থেকে 7 লক্ষ, কিন্তু সেখানে বিভিন্ন জনসমুদ্রে পরিণত হয়েছে।